সম্পাদক জনাব রেজাউল করিম রনি। জনাব রেজাউল করিম রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও থাকবার কথা ছিল এখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জনাব মেঘমল্লার বসুর, কিন্তু জনাব মেঘমল্লার বসু রাজধানীর কোথাও একটি আটকে আছেন। কিছুক্ষণ ধরে তিনি আমাদের ফোনের সাথেও সংযোগ নেই, হয়তো তিনি আমাদের সাথে যুক্ত হবেন। যদি যুক্ত হতে পারেন তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিব, ওনার সাথেও আমাদের কিছু কথা আছে। তবে রনি, আপনার সাথে আমাদের অনেকগুলি কথাই বলার আছে, সেজন্য দর্শকরাও নিশ্চয়ই আপনার কথা আরও বেশি সময় ধরে শুনতে পারবেন যদি মেঘমল্লার বসু আসতে একটু দেরি করেন। তো সেজন্য যে প্রশ্নগুলো আসলে মেঘমল্লার বসুর উপস্থিতিতে আপনাকে করতে চেয়েছিলাম, সেগুলি আমি প্রথমে একটু আলাদা করে রাখি। আমি প্রথমে আপনার চিন্তাকে একটু অনুসরণ করতে চেষ্টা করি। তো সেইটার ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে ফেসবুক পোস্ট, যেটাকে আমি লেটেস্ট বলতে পারি, মানে আমি সর্বশেষ যেটা দেখেছি সেটাতে আপনি লিখেছেন, আমি আপনাকে কোট করি রনি, ৭১-এর পরাজিত শক্তি যেমন পারে নাই, শাহবাগের পরাজিত শক্তিও পারবে না। গণতান্ত্রিক মধ্যপন্থাকে আমরা বাংলাদেশে মূল ধারা করে তুলবো ইনশাল্লাহ। ফ্রিডম, ফেইথ ফ্রিডম হয়তো আপনি লিখেছেন, আমার এখানে একটু দেখা যাচ্ছে, ফেইথ ফ্রিডম নিশ্চিত হবে, ইসলাম বিদ্বেষ চলবে না, বাবু বয়ান দাদাগিরিও চলবে না, কোনো বয়ানের রাজনীতি চলবে না। আসলে পোস্ট নেগেটিভ যুগে চলে গেছে বাংলাদেশ, মূল্যবোধ ভিত্তিক রাজনীতি শুরু করতে হবে, ৫ তারিখের পর এটাই পথ। ফলে যারা ব্রাহ্মণ্যবাদী বামপন্থা দিয়ে মধ্যপন্থাকে গণবিরোধী করতে চায়, এরা দিবা স্বপ্ন দেখছে। আমার ২-৩টা জায়গায় একটু বুঝবার আছে রনি, যে আপনি ব্রাহ্মণ্যবাদী বামপন্থা বলতে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। অনেক জায়গায় আমরা দেখছি যে মানে এই সংজ্ঞায়নটা এক একজন এক এক রকম করে দিচ্ছেন। আপনি যদি একটু বলতেন যে ব্রাহ্মণ্যবাদী বামপন্থা আপনার দৃষ্টিতে আসলে কোনটা, এবং মধ্যপন্থাকে গণবিরোধী করতে চায় এরা দিবাস্বপ্নে দেখছে, এই মধ্যপন্থা কারা? আমি প্রশ্নটাকে একটু আরো একটু সরল করি। আপনি যদি আমাদের এটাও একটু বলে দেন যে ব্রাহ্মণ্যবাদী বামপন্থার ব্র্যাকেটে আপনি কোন কোন দল বা মতকে রাখতে চান, এই মধ্যপন্থার ব্র্যাকেটেও আপনি কাকে কাকে রাখতে চান। রনি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাকে বুঝতে পেরেছেন। আমার একটু ভূমিকাটা দীর্ঘ হয়ে গেছে। জি জি, হ্যাঁ, কোনো সমস্যা নেই খালিদ ভাই, থ্যাংক ইউ আমাকে স্মরণ করার জন্য, ডাকার জন্য, এবং যারা যেখান থেকে আমাদের দেখছেন সবার প্রতি আমার সালাম এবং কৃতজ্ঞতা। হ্যাঁ, এবং আপনি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকগুলো পয়েন্ট একসাথে ফ্রেমিং করেছেন। সো আমি যদি একটা একটা করে আসি, দেখেন বাংলাদেশে বামপন্থা, বাংলাদেশে বামপন্থা রাজনীতি বলতে আমরা যেটা এতদিন দেখেছি, এটা তো এমন একটা সারাদিন গণবিরোধী, মানে গণমানুষের কথা বলে, হ্যাঁ, অসাম্প্রদায়িকতার কথা বলে, আপনার ধরেন সারাদিন তারা আপনার বৈষম্যহীনতার কথা বলে, সাম্যের কথা বলে, কিন্তু তারা এন্ড অফ দ্য ডে বাংলাদেশে যে রাজনীতিটা ডেভেলপ করছে সেটা সবচেয়ে গণবিরোধী রাজনীতি। এখন এই জায়গাটায় কেন আসলো? এই জায়গাটায় আসলো এই কারণে যে বামপন্থার বাংলাদেশি যে আপনার ভার্সনটা এখানে চর্চা হয়, সেটা হলো ক্যালকেশিয়ান ভার্সন। এখানে বামপন্থা, আমি তো বলতেছি বামপন্থার আমরা একটা ঢাকায় রিডিং মার্কস ইন ঢাকা, এটা আমরা শুরু করব। এবং মার্কসিজমকে এখন এখানে বাংলাদেশে যে বামপন্থা ডেভেলপ করছে, এটার সাথে মার্কসিজমের খুব বেশি সম্পর্ক নাই, এইটা বরং একটা লেনিনিজমের সাথে সম্পর্ক আছে। আপনার এই প্রশ্নের উত্তর আমি ৩-৪টা জায়গা থেকে দিতে পারি। একটা জায়গা থেকে শুধু দেই, ধরেন লেনিনিজমের জায়গা থেকে কি, ধরেন লেনিন লোকটা বই লিখতেছে রাষ্ট্র বিপ্লব, রাষ্ট্রকে সে সংজ্ঞায়িত করতেছে একটা অমীমাংসতার ফসল হিসাবে, তারপরে আইসা ধরেন সে রাষ্ট্র ক্ষমতা নিচ্ছে। এখন পরে বলতেছে আচ্ছা লেনিন তো বেশি দিন বাঁচে না, অল্প দিন বাঁচছিল, পরে স্টালিন ক্ষমতা নিচ্ছে, এই জন্য একটা রেড ফ্যাসিজম ডেভেলপ করছে। নো, লেনিন বাইচা থাকলেও একই জিনিস হইতো। এটা সুদীপ্ত কবিরাজ থেকে শুরু করে অনেক বড় বড় মার্কসিস্ট থিঙ্কাররা এই জায়গায় আলোচনা করছে। কেন একই জিনিস হইতো? কারণ ইনহেরেন্টলি আপনি রাষ্ট্র জিনিসটা বিশ্বাস করেন না, আবার আপনি ক্ষমতা নিচ্ছেন একটা রাষ্ট্রের, ফলে তখন পুরো রাষ্ট্র ক্ষমতা যখন আপনি নিচ্ছেন, নিয়ে এটা একটা ব্যুরোক্রেটিক জায়গায় চলে যাচ্ছে, একটা ব্রুটাল ফ্যাসিজম আমরা দেখছি। হ্যাঁ, আপনার এটা স্টালিনের আমল পর্যন্ত কন্টিনিউ করছে। আমাকে একটা সেকেন্ড সময় দিবেন। আমাদের বামপন্থী রাজনীতিবিদদের একজন, যদিও উনি ছাত্র ইউনিয়নের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, জনাব মেঘমল্লার বসু আমাদের সাথে যুক্ত হয়েছেন। মেঘমল্লার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা জনাব রনিকে, রেজাউল করিম রনিকে একটু শুনছিলাম, আপনি
আপনাকে স্বাগত জানিয়ে আমি একটু জনাব রনির কাছে ফিরছি। জনাব রনি, আমাদের জন্য একটু সুবিধা হতো আমাদের এই প্রশ্নটার মধ্যে যদি আপনি এই পর্যায়ে আপনি যতটুকু ইন্ট্রো দিয়েছেন সেটা আমরা কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি যদি কথাটা শুরু করতেন শেষ করে দেই। আচ্ছা, ব্রাহ্মণ্যবাদী শেষ করে দেই। বল। হ্যাঁ, ফলে এখানে প্রবলেমটা যেটা দাঁড়াইছে, এখানে মানুষ যে জাতি হিসাবে বাঁচে এবং এই প্রশ্নটাকে আন্ডারমাইন করে তারা সবসময় শ্রেণী প্রশ্নটাকে সামনে আনার কারণে এখানে তারা কখনোই গণভিত্তি ডেভেলপ করতে পারে নাই। এবং আমাদের এখানে বামপন্থার যে ন্যারেশন, যে তাফসির, সেটা কলকাতার ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক আপনার পটভূমির মধ্য দিয়ে গড়ে ওঠা যে তাফসির, যে ব্যাখ্যা, সেইটা এখানে মেইন স্ট্রিম হয়েছে। এই কারণে বাংলাদেশপন্থী কোনো আপনার বামধারা রাজনীতি ডেভেলপ করে না। এই জন্য এটাকে এসেনশিয়াল, এটার মধ্যে একটা ব্রাহ্মণ্যবাদী নোশন থেকে গেছে। না রনি, আমি যেটি বলতে চেয়েছিলাম যে আপনি ব্রাহ্মণ্যবাদী বামপন্থার অধীনে কোন কোন রাজনৈতিক দলকে রাখতে চান, আপনি শুধু নামটা বলেন, আমরা ব্যাখ্যা নিশ্চয়ই আরো শুনতে পারবো আপনার কাছ থেকে। এবং মধ্যপন্থা বলতে আপনি এখন এটা সমস্ত কোন কোন রাজনৈতিক দলকে আপনি চিহ্নিত করতে পারেন? এখন বাংলাদেশে বামপন্থীদেরকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না। ওকে, এগুলো কোনটার নাম বলবো? এগুলো একটা কালচারাল পলিটিক্স করে। এগুলো এখনো রাজনৈতিক দল বলতে যেটা বোঝায় পাওয়ার স্ট্রাগল, তার জন্য একটা জাতি রাষ্ট্রের ফ্রেমের মধ্যে যে লেনিনিয়ান ওই প্রবলেমের মধ্যে আটকে আছে। এদের কাছে এখনো জাতি বড় না, শ্রেণী বড়। সেটা আমি মানলাম, কিন্তু আপনার এই বাক্যটাকে যদি আমি ধরে নিই যে আপনি এই বাক্যটা বলতেছেন যে ফলে যারা ব্রাহ্মণ্যবাদী বামপন্থা দিয়ে মধ্যপন্থাকে গণবিরোধী করতে চায়, এই যারা যে সর্বনামটা, সেই সর্বনামের মধ্যে বিশেষ্যটা যদি আপনি আমাদেরকে একটু পরিচয়টা বলতেন যে এই ব্রাহ্মণ্যবাদী বামপন্থাটা কারা, মধ্যপন্থাটা কারা। কারণ এখানে আপনি দুইটা পক্ষ কিন্তু আইডেন্টিফাই করেছেন, আপনি যেহেতু একজন চিন্তক, আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন যারা ব্রাহ্মণ্যবাদী বামপন্থা দিয়ে মধ্যপন্থাকে গণবিরোধী করতে চায়। এই যারাটা কারা, এটা যদি আমাদের একটু বলতেন। ওকে, আই গট। এটা হলো শাহবাগের পরাজিত শক্তি। এটা স্পেসিফিক বইলা দিই, শাহবাগের পরাজিত শক্তি। এরা মনে করতেছে, দেখেন এরা সব সময় করছে কি, এরা নিজেদের কোনো রাজনীতি ডেভেলপ না করে এরা এক এক সময় এক একজনের উপর সওয়ার হয়েছে। এরা এতদিন আওয়ামী লীগের উপর সওয়ার হয়েছে, এখন একটা ধারা মনে করছে যে এখানে বাংলাদেশে কখনোই মধ্যপন্থী রাজনীতি মূল ধারা হয় নাই, মেইন স্ট্রিম হয় নাই। যে কারণে আমাদের এখানে ডেমোক্রেসির যে ধারণাটা, এটা একটা ফ্যাসিস্ট ধারণা রয়ে গেছে। এটা ডেমোক্রেসির একটা আওয়ামীকরণ হয়েছে, মানে ডেমোক্রেসির ধারণার একটা আওয়ামীকরণ হয়েছে। ফলে এদিক থেকে আপনার প্রশ্নের সরাসরি উত্তর হলো, আমি এটা মিন করেছি যারা আপনার এখানে শাহবাগী যে ইসলাম বিদ্বেষী ধারা, পার্টিকুলারলি দেখেন শাহবাগের মুভমেন্টটা, এটা কিন্তু জামাতের মুভমেন্ট ছিল না, এটা হেফাজতের মুভমেন্ট ছিল। এবং 4 তারিখে আমি একটা ইন্টারভিউ নিছিলাম হেফাজতের তৎকালীন নায়েবে আমির জুনায়েদ আল হাবিবি, এখন কি পোস্টে আছে জানি না। উনি আমাকে ইন্টারভিউতে বলছিল যে জামাতের সাথে আমাদের বিরোধ আদর্শগত, আকীদাগত। জামাতের যুদ্ধ অপরাধ বিচার হাবিজাবি এগুলোর বন্ধের জন্য তারা আন্দোলন করতেছে, কি করতেছে এটা আমাদের দেখার দরকার নাই। আমরা সিম্পলি নামছি, হ্যাঁ, নবী রাসূলকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এখানে ইসলামে সম্মানিত ব্যক্তিদের নিয়ে চটি সাহিত্য করা হয়েছে, হ্যাঁ, এবং এটার প্রতিবাদে নামছি যে আমাদের আবেগ আহত হয়েছে, এই জন্য আমরা নামছি। এটার সাথে জামাতের রাজনীতির কোনো সম্পর্ক নাই। কিন্তু এখানে পরবর্তী সময়ে এখানে দেখেন এক্সট্রিম, আপনি যদি বলেন যে এখানে বাংলাদেশে যেটা প্রবলেম হচ্ছে, এখানে আলোচনাটা এই জায়গায় করতে হবে যে আপনার আইডিয়ালিজম, ইডিওলজি এন্ড টোটাল পলিটিক্স, রনি আমরা আবার আসি আপনার কাছে। রনি, রাজনীতিকে ডেভেলপ করা হয়। রনি, আমরা আবার আসি আপনার কাছে। আপনি শাহবাগের পরাজিত শক্তি বলতে কি হচ্ছে, মানে এই ব্রাহ্মণ্যবাদী বামপন্থা বলতে আপনি সিপিবি, আওয়ামী লীগ, বাসদ, জাসদ এদেরকে বুঝাইতেছেন? মানে আমি দল হিসাবে এন্টিটিটা জানতে চাইতেছি না, এদের সাথে বিভিন্ন দল এই ডিসকোর্সটা ভাগ করে। এই আমি বলি, আমি একটা ডিসকোর্সকে মিন করেছি, আমি কোনো দল মিন করি নাই। কিন্তু এই ডিসকোর্সটা, এই তর্ক, এই যারাটা নানা দল ভাগ করে। ওকে ফাইন, আপনি এটা আবার আরেকটু ব্যাখ্যা করেন। আর মধ্যপন্থাকে যারা গণবিরোধী করতে চাচ্ছে, এই মধ্যপন্থারা কারা? এখানে বাংলাদেশে মধ্যপন্থা ডেভেলপ হয় নাই। প্রথম কথা হলো কেন হয় নাই, এটা শুধু আপনি ইডিওলজিটার কথা বলছেন, দলটার কথা বলেন না, যে মানে মধ্যপন্থাকেই দলটার কথা বলেন, দলটা। তাহলে যারা এখানে মধ্যপন্থা ডেভেলপই হয় নাই, মধ্যপন্থা ডেভেলপ হয় নাই দেখে এখানে যখন বিএনপি ডানের দিকে ঢুকে বামপন্থীরা গালি দেয়, এই সর্বনাশ হয়ে গেছে বিএনপি। আবার যখন বিএনপি আপনার বামের দিকে ঢুকে ডানরা বলে এই তো ভারতের দালাল, এটা দিয়ে কিছু হবে না। তার মানে হচ্ছে যে আপনি যাদেরকে ব্রাহ্মণ্যবাদী বামপন্থা বলতেছেন, সেইটা হচ্ছে যে একটা ডিসকোর্স, এটা আসলে নির্দিষ্ট দল না, এই দলের মধ্যেও অনেকে থাকতে পারে ওরকম। আর মধ্যপন্থা বাংলাদেশে এখনো দাঁড়ায় নাই, সেই মধ্যপন্থাকে অলরেডি গণবিরোধী করতে চাচ্ছে। আমরা আরো শুনবো আপনার কাছে। আমরা একটু জনাব মেঘমল্লার বসুর কাছে যাই। জনাব মেঘমল্লার বসু, জি, প্রথম কথা হচ্ছে যে
গত এক বছরে আমরা নানা রকম মব কালচার দেখেছি, যাকে সরকারের মুখপাত্র বা আমাদের প্রেস সচিব, আমাদের প্রিয় সাংবাদিক বড় ভাই শফিক ভাই যাকে প্রেসার গ্রুপও বলেছেন। কারণ এই প্রেসারে সরকার অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কাউকে গ্রেপ্তারে বাধ্য হয়েছে। এখন আপনারা যেটা করলেন, মানে আপনার সর্বশেষ যে কাজটা আলোচনা এলো আপনাদের, যার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবিরের প্রদর্শনীর ছবি সরাতে বলল, আপনারা মিছিলে কে কোন পন্থী, পাকিস্তানপন্থী এমন স্লোগানও দিয়েছেন। এটা এক ধরনের মব কালচার কিনা? আমি আবার একটু বলে রাখি, দর্শকরা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। আপনি আবার আরেকটা আপনার সোশ্যাল মিডিয়ামে আপনি এটা বলেছেন যে আপনি যেটা পাকিস্তানপন্থী এই স্লোগানটা দিয়েছেন, এটা ঠিক কে পাকিস্তানপন্থী না, আপনি তো পাকিস্তানি যে স্লোগানটা দিয়েছেন সেটা আসলে হয়তো ঠিক করেন নাই। আমার মনে হয় যে আপনি এইটা আমাদের একটু বলবেন যে আপনাদের জি। চাপে বা প্রেসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবিরের ছবি সরালো কিনা, এটাকে আপনি আসলে মব কালচার বলবেন কিনা? প্রথমত ডানপন্থীদের আগে একটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে। ডানপন্থীরা এক এক সময় বলার চেষ্টা করে যে বামপন্থীরা 2টা 4টা লোক 5টা লোক, এদের কথায় কে শুনে কি হয়, অমুক তো করে ফেলছে, বামপন্থীরা মব কালচার করতেছে, ইত্যাদি ইত্যাদি। সেদিনের ঘটনাটা খুব স্পষ্ট। সেদিন যখন কিনা এই ছবিগুলো টাঙানো হয়েছে তখন শুধু বামপন্থী না, ছাত্র দলের নেতৃবৃন্দ, সেখানে বাকছাসের নেতৃবৃন্দ, সেখানে ক্যাম্পাসের যারা মানে স্বতন্ত্র গুরুত্বপূর্ণ চরিত্র, তারা সবাই এটা নিন্দা জানাইছে এবং তাদের মোটামুটি অনেকেই প্রশাসনের সাথে এটা নিয়ে যোগাযোগ করছে। বিকাল নাগাদ যখন আমরা এখানে অবস্থান নিই, এটা আপনি মব বলতে পারতেন যদি আমরা 100 জন লোক নিয়ে যাই সেটা খোলার ব্যবস্থা করতাম, কিন্তু আমরা কি সেখানে লোকজন যে দাঁড়ায় থাকছি, আমরা সেখানে স্লোগান দিছি, কিন্তু আমরা কিন্তু ওইখানে যাই কোনো ভাঙাভাঙি বা কোনো রকম সম্মুখ গ্যাঞ্জামের দিকেই যাই নাই। আমরা সুন্দর মতো প্রক্টোরিয়াল টিমকে বলছি, প্রক্টোরিয়াল টিম আসছে, প্রক্টোরিয়াল টিম সাথে এসে তাদের বিবেচনা মতে তারা সেই ছবিগুলো খুলে নিয়ে চলে গেছে। এই ছবি এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমার আরেকটু বলি আমি, আপনার এই ছবিগুলি সরাইতেই হইলো কেন? মানে আমি যদি ওই জায়গাটা থেকেও একটু বলি, ছবিগুলি থাকলে কি হইতো? এখন ধরেন আপনি বলতে পারেন যে হচ্ছে যে এটা তো মানে এরা হচ্ছে আপনার কি বলে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম। এখন প্রথম কথা হচ্ছে যে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম এবং হচ্ছে যে তাদেরকে আসলে আমরা ভিকটিম হিসেবে ডিসপ্লে করছি, তাদেরকে আমরা কোন রকম কি বলবো হিরো হিসেবে পোর্ট্রে করছি না। যদি এইটা অবস্থান হয় তাহলে আসলে কথাটা অন্য, যেটা শিবির মুখে বলার চেষ্টা করতেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা যে স্লোগান নিয়ে কথা বলছেন, যে আমি যখন স্লোগান দিয়েছি তুমিও জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি, তার উল্টা সাইডে তারা স্লোগান দিচ্ছে যে নিজামীর বাংলায় কি শাহবাগীর ঠাঁই নাই, সাইদির বাংলায় শাহবাগীর ঠাঁই নাই, গোলাম আজমের বাংলায় শাহবাগীর ঠাঁই নাই, কাঠ ঠাঁই নাই, ইত্যাদি ইত্যাদি। তো গোলাম আজমের বাংলা বলে তো কোনো কিছু এক্সিস্ট করে না। আমি এই কথাটা গতকালকে একটা টক শোতে বলছি। আমি যখন বলতেছি যে জামাত মানে পাকিস্তানি, আমি পাকিস্তানি অ্যাজ এন এথনিসিটি বলতেছি না। সেটা তো কত চমৎকার চমৎকার গজল গায়কে আপনি চমৎকার বলতেছেন। আমি শুধু আপনাকে একটা জিনিস, মানে আমার প্রশ্নটা আমি ক্লিয়ার করি। প্রথম কথা, একটা রাজনৈতিক দল যদি একটা বিচারিক আদালতের রায়কে বিচারিক হত্যাকাণ্ড মনে করে, যদি মনে করে যে তাদের ছবি দিয়ে তাদেরকে দেশপ্রেমিক বলতে হবে, সেইটা বিচার করার ভার কি আমাদের নিজের হাতে তুলে নেওয়া উচিত? উনি যদি কারো আপনি তুলে নিছেন, তো আপনি তুলে নিয়ে তার একটা পাল্টা জায়গায় নিয়ে গেছেন। তো কেউ যদি বলে যে নিজামীর বাংলায় অমুকের ঠাঁই নাই, যে কারো বাংলায়, মানে এটা এখন রনির বাংলায় বললে বা মেঘমল্লারের, আমি যেমন এটাকে মেঘমল্লারের বাংলা বলতে চাই, তো এখন রনি যদি আমাকে এটার জন্য আক্রমণ করে, রনিকে এটা আক্রমণটা করতে পারবে নাকি ওর জাজ করতে হবে ও ঠিক বলতেছে না ভুল বলতেছে? কি করবে আসলে? প্রমাণ কোথায় হলো? মানে আমরা তো এখানে সম্মুখ অবস্থান নিছি, কোন রকম তো কোনো মানে কি বলবো হতাহতের ঘটনা তো ঘটে নাই। না, হতাহতটা পরে হয়েছে, মানে আদর্শটা আমি বুঝতে চাচ্ছি আপনার কাছে খারাপ কেন লাগতেছে বিশ্ববিদ্যালয়ের জায়গায়। বিশ্ববিদ্যালয়ের খুব ক্লিয়ারলি বলি যে ধরেন তারা যুদ্ধাপরাধী কিনা এই নিয়ে আপনি তর্ক করেন, সমস্যা নেই, কিন্তু তারা যে রাজাকার এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই। তারা যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল 1971-এর সময়, এবং তারা সেই সময় আল বদর বলেন, আল শামস বলেন, এই বাহিনীগুলির নেতা হিসেবে অনেক লোকজন ছিলেন। তাদেরকে আমি বলতেছি যে তাদের বাংলায়, বাংলাদেশ তো একটা কনসেপশন, বাংলাদেশ তো শুধুমাত্র একটা রাষ্ট্র না। আপনি যখন পাকিস্তানের মতো, আমরা বলছি 47 আমাদের অর্জন, অমুক আমাদের অর্জন, 47-এর ঘটনা ধরে আপনি যখন দেশভাগের ক্ষেত্রে আপনি বলতেছেন। কিন্তু মিস্টার বসু, আমার আসলে আমার দেশ সম্পর্কে আইডিয়াটা আপনি আমাকে আরেকটু কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করতেন। আমার তো ধারণা ছিল যে বাংলাদেশটা হচ্ছে এমন একটা দেশ, সেটা সবারই বাংলাদেশ, রাজাকারদের বাংলাদেশ এটা হইতে পারবে না। এইটা কি আমরা চাই যে রাজাকারদের কি আমরা এখন কোথাও ফেলে দিব বা কোথাও তাড়িয়ে দিব যদি আমাদের শক্তি থাকে? ব্যাপারটা কি এরকম চিহ্নিত করব?
মানে রাজাকাররা তো সরকারের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, তারাই দেওয়ার আলোচনা আসতেছে কোত্থেকে? আমার যেটা খুব প্যারা লাগতেছে গোটা কনভারসেশনটাই মনে হচ্ছে যে জামাত ইসলামী সামহাও 5ই আগস্টের পর একটা প্রান্তিক ক্যারেক্টার। মানে আপনি আমাদের প্রক্টর বলছে তিনি নাকি পারমিট উইথড্র করছেন, তারপরে প্রোগ্রাম 3 দিন চলছে, তাহলে ডিফ্যাক্টো প্রক্টর তো আসলে এস এম ফরহাদ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো এইভাবে কথা বলার তো কোনো সুযোগ নাই যে তারা প্রান্তিক এবং তাদেরকে জায়গা দেওয়া হইতেছে না। তারা গত 1 বছর ধরে প্রোগ্রাম করছে, আজকে এবার কি তারা প্রথম প্রোগ্রাম করলো? 36শে জুলাইয়ের প্রোগ্রাম তারা টিএসসির ভিতরে বিশাল বিশাল হোর্ডিং দিয়ে টানা করছে। আমরা তাদের সাথে রাজনৈতিকভাবে অপোজ দেখে আমরা কি করছি, আমরা 14ই ডিসেম্বর টিএসসির বাইরে অন্যান্য বিভিন্ন রকম ডেমনস্ট্রেশন করে ওখানে অন্যান্য আপনার মানে 14ই ডিসেম্বরের যে ইতিহাস সেটা সামনে আনার চেষ্টা করছি। তো গণতান্ত্রিক পলিটিতে সেটাই হবে যে আমি তো তাকে কখনোই মানে কি বলবো আক্রান্ত করে উঠাই দিতে হবে, তাকে ছড়াই দিতে হবে, এই কথা তো কেউ বলতে যায় নাই। কিন্তু আপনি দেখেন যে আমি মানে একদম চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদের ছবি 36শে জুলাইয়ের প্রোগ্রামে আপনার ওখানে বসায় দিলাম, এবং বসায় দেওয়ার পর যে রিপারকাশন আসলো সেই রিপারকাশন কিন্তু গোটা পলিটিটা থেকেই আসলো। কিন্তু সেটা পার্টিকুলারলি যেহেতু আমরা ওখানে ভ্যানগার্ড অবস্থানে না বসু, আমি বলি আমার কিন্তু অন্য পলিটিক্যাল পার্টিগুলি কি বলছে না বলছে, আমি শুধু আপনার ধ্যানটাই আমি আসলে বুঝতে চাই যে আপনি যে আচ্ছা তাহলে বলি আপনার কেন আপনি কেন মানসিক বা শারীরিকভাবে আহত হচ্ছেন ওদের ছবি এখানে টানানো দেখে, মানে 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 আমি রাজাকারের ছবি দেখে না, আমার আহত লাগে না, কারণ আমি তো আর ওদেরকে আমি তো বাংলাদেশটা সব মানুষের বাংলাদেশ জানতে মনে করি আর কি। খালেদ ভাই, এখানে তো নাগরিক অধিকারের প্রশ্ন তোলার কথা আসতেছে কোত্থেকে? যাদের ছবি দেওয়া হচ্ছে তারা সবাই মৃত, কাজে এখানে তাদেরকে বাংলাদেশে থাকতে দিব না পাকিস্তানে পাঠিয়ে দিব, দ্যাট ইজ নট দ্য ডিসকাশন উই আর হ্যাভিং। আলোচনাটা হচ্ছে যে তাদেরকে আমি হিরো হিসেবে সেলিব্রেট করব কিনা। তারা বলতেছে যে তারা ভিকটিম হিসেবে রাখা হয়েছে, কিন্তু তার পর মুহূর্তে তারা যখন স্লোগান দিচ্ছে তখন তারা তাদেরকে হিরো হিসেবে সেলিব্রেট করতেছে। এখন আপনি চাইলে এটা রাখতে পারেন, তাহলে খুব ফাইন, যে হইতেছে এরকম হবে 5 বছর 2-4-5 বছর পরে আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হবে যে আমরা আওয়ামী লীগকেও এরকম ভাবে একটা এন্ট্রেন্স পলিটিক্সে দিয়ে দিব সবাই মিলে, যে হচ্ছে তারাও এরকম একই কাজ করতে পারে, তারা শেখ হাসিনার বাংলায় অমুকের ঠাই নেই আবার হবে বাংলাদেশে। কিন্তু তাহলে গণহত্যা কোয়েশ্চেনটা আসলে আমাদের কাছে সিরিয়াস না, আমাদের কাছে এটা সিরিয়াস এনাফ না যেটাকে আমরা লেফট ভার্সেস রাইট বা এই লেন্সে আমাদেরকে দেখতে হচ্ছে। কোয়েশ্চেন এটা না যে ওখানে বামপন্থীরা এরকম অবস্থান নিল কেন, কোয়েশ্চেন হচ্ছে এইটা যে আরো সবাই মিলে নিতে পারলো না কেন। একটা ছোট্ট জিনিস বলি, যে আমি যখন বলতেছি পাকিস্তান, আমি পাকিস্তান তখন একটা ধারণা হিসেবে বলতেছি, আমি পাকিস্তান একটা কনসেপ্ট অ্যাজ অ্যান আইডিওলজি বলছি, আমি পাকিস্তান অ্যাজ এ নেশন হিসেবে বলতেছি না। পাকিস্তানি হওয়া কোনো দোষের কিছু না, অনেক ভালো ভালো মানুষ পাকিস্তানি, আমাদের অনেক পাকিস্তানি কমরেড আছে। আমরা যখন বলতেছি মানে আপনার গোলাম আজম পাকিস্তানি, তার মানে গোলাম আজম তো 1972-এর পরে পাকিস্তানের সিটিজেনও ছিলেন, পুরো পাকিস্তান পুনরুদ্ধার কমিটির কাজকর্ম তারা করেছেন। না আমার মনে সেই জায়গা থেকে আমার মনে হয় বেগমুল্লাহ আমরা একটু সময় নেই, মানে আপনার হয়তো আমি আর আপনি কোন একটা জায়গায় কানেকশনে একটা অসুবিধা হইতেছে কিনা। আমার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশে আইন আদালত আছে, পাশাপাশি বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডও চলবে, রাজনৈতিক দলগুলিও থাকবে, কিন্তু একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের বিশ্বাসকে বা তার ইডিওলজিকে আপনি কাউন্টার করার জন্য ওইখানেই সশরীরে দাঁড়ায় এই প্রতিবাদটা করবেন কিনা, এবং এই প্রতিবাদটা আসলে সেই জায়গায় যদি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্টেপই না করতো তাহলে এটা আরও একটু খারাপ জায়গায় যাইতো কিনা, আমি ওইটা বুঝতে চেষ্টা করতেছি যে আপনার মনটা। যেমন আপনি আমার প্রশ্ন করলেন রাজাকারের ছবি দেখলে কি আমার খারাপ লাগবে না, না আমার লাগবে না, ছবি দেখার সাথে খারাপ লাগার কোনো সম্পর্ক নাই, কারণ আমি আমার ইডিওলজি জানি, আমার ইডিওলজির সঙ্গে অন্য একটা ইডিওলজি আমাকে ব্যাহত করে কিনা বলতে আমি বুঝাতে চাই যে বাংলাদেশের সবার মতই থাকবে। আপনার মতটা যদি এখানে আপনি একটু বলতেন যে কেন আমাকে একটা ছবি দেখে খুব বিহব্বল হয়ে যেতে পারবে, কেন একটা স্লোগান শুনে আমাকে খুব কেঁপে উঠতে হবে, কেন, কারণটা কি? কারণ এখানে আমরা খুব স্পষ্টত দেখতে পাচ্ছি 24-এর যে অভ্যুত্থান, সেই 24-এর অভ্যুত্থানকে নানান ফর্মে 1971-এর কাউন্টার হিসেবে জামাত শিবির দাঁড় করানোর চেষ্টা করতেছে। এটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না, এই ইনসিডেন্ট গুলা বারবার করে ঘটতেছে, মুখপত্রে বারবার করে লেখা হচ্ছে যে জামাত হচ্ছে কি কিছু মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, সেই জায়গাটা নিয়ে আবার যখন যথেষ্ট চাপ আসতেছে তারা সেখান থেকে সরে যাচ্ছে। মানে এই সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম করার সুযোগ পাইছে, প্রোগ্রাম করা শেষেই প্রথম কথা বলছে যে 7ই মার্চেও এত লোক হয় নাই সোহরাওয়ার্দী উদ্যানে যে পরিমাণ লোক হয়েছে। এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আপনারা গণ্যমান্য ব্যক্তি আপনারা যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও রাজনীতি করতে পারবে, রনি ভাই আছে, রনি ভাই অনেক পোস্ট মডার্নিজম, মুক্তমুখ, লেনিনিজম নানান কিছু দিয়ে ব্যাখ্যা দিতে পারবে যে হ্যাঁ মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে, ফাইন, সেটা আপনাদের পলিটিক্যাল অবস্থান, এটা আমাদের পলিটিক্যাল অবস্থান না। আমাদের পলিটিক্যাল অবস্থান হচ্ছে ছাত্র শিবির নতুন প্রজন্মের, তারা যদি রাজনীতি করতে চায়, তারা যদি বাংলাদেশে অন্য সবার সাথে মিলে রাজনীতি করতে চায়, ওয়েল অ্যান্ড গুড। আমরা 24 অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছি, আমরা চাই নাই যে পুরানো যে মানে গ্যাঞ্জামগুলো সেই গ্যাঞ্জামগুলো ফিরে আসে, কিন্তু তারা যদি বারবার করে মুক্তি
মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে ট্রিগার করার চেষ্টা করে, তাহলে আমরা ট্রিগার্ড হব। এবং আপনি কনস্ট্যান্টলি ট্রিগার করার চেষ্টা করে কেউ ট্রিগার্ড হলে তখন ভিকটিম প্লে করবে, এটা হতে পারে। ওকে, মেঘমাল্লার বসু তার অবস্থান পরিষ্কার করেছেন। আমরা একটু আবার রেজাউল করিম রনির কাছে যাই এই বিষয়টি একটু বোঝার জন্য। জনাব রেজাউল করিম রনি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে শিবির তার রাজনৈতিক বক্তৃতায় হোক, আমাদের সাথে কথা বলার সময় হোক, তারা সবসময় এটা বলে যে তাদের প্রজন্মের বেশিরভাগই বা সবাই ৭১ পরবর্তী, সুতরাং তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া, তাদেরকে রাজাকার বলা, পাকিস্তানপন্থী বলা এগুলি আসলে ঠিক না। কিন্তু তারা যখন কাউকে হিরো নির্বাচিত করতেছে, সেই হিরো নির্বাচিত করতেছে তাদের যারা আসলে বাংলাদেশে অভ্যুদয়ের সময় মানে ওপেনলি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিছে, যেইটাকে আপনি খুব সুন্দর কয়েন করছেন যে জামাত সারা জীবন পিপলের বিপক্ষে আর অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে থাকে, এরকম একটা সুন্দর লাইন আপনি এটা বলছেন যে তাদের পলিটিক্যাল অবস্থানটাই খুব গোলমেলে। তো এই কিন্তু শিবির যে এইটা করে, এইটা শিবিরকে আসলে বলার উপায় কি? আমি শুধু আপনাকে মনে করে দিতে চাই যে জামাতের যে শীর্ষ নেতা জনাব শফিকুর রহমান, উনি আমার এক প্রশ্নের জবাবে সরাসরি বলছেন যে আমরা ৪৭ থেকে আজকের দিন পর্যন্ত আমাদের কোনো কারণে যদি মানুষ মনে কষ্ট, মনে দুঃখ এগুলি পেয়ে থাকেন, সে তার জন্য আমরা দুঃখিত, আমরা এগুলির জন্য আসলে একদম আনকন্ডিশনাল। আমি তাকে স্পেসিফিক জিজ্ঞেস করছিলাম এই ৪৭ থেকে এই আজকের দিনের মধ্যে ৭১ আছে কিনা, উনি বলছে সবই আছে। তো আপনি যদি একটু আমার বলতেন যে শিবির আসলে নিজের কি দেখাইতে চায়, মানে শিবিরের মানে হিসাবটা কি আসলে? আচ্ছা দেখেন, আমি আপনার একটু আগের আলোচনাতে আসি। দেখেন, জামাত শিবির এখানে রাজনীতি হলো যে কোশ্চেন অফ টলারেন্স। আপনি এটাই বুঝাইতে চাচ্ছিলেন আমার মনে হয়, যদি আপনার আলোচনাটা আমি বুঝে থাকি। যে ধরেন জামাত শিবির একটা ইতিহাসের রং সাইডে রাজনীতি করে, ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে দাঁড়ায় রাজনীতি করে ধরেন, এবং এই ব্যাপারে সে তার কোনো স্পষ্ট পজিশন নাই, সে ক্লিয়ার করে না। আমি পুরা ডিসকোর্সটাই বলতেছি, ধরেন জামাত শিবির দুইটা মিলে, দুটাকে আলাদা না করে যদি বলি, তো হোয়াটস রং উইথ দ্যাট? এটা সে করতে পারবে না? এটা সে ডেফিনেটলি করতে পারবে, এবং এর জাজমেন্ট পিপল দিবে। পিপল এটা গ্রহণ করবে কি করবে না, এই দায় পিপলের উপর ছেড়ে দেবে। কিন্তু আপনি যেটা করছেন, আপনি টলারেন্সের কোনো কালচার চর্চা করছেন না। আমি বলি যে বাংলাদেশে টলারেন্সের কালচারটা নষ্ট করছে কিভাবে? নষ্ট করছে এরকম ফ্যানাটিক ইডিওসেন্ট্রিক লোকগুলো। কিভাবে তারা নষ্ট করছে? দেখেন, একটা সমাজে টলারেন্সি ফার্স্ট দেন ডেমোক্রেসি। আমাদের সমাজে ডেমোক্রেসি কেন আসে নাই? কারণ আমরা জাজমেন্ট করি একটা লোককে আমার ইডিওলজির সাপেক্ষে। দেখেন, ইতিহাসে এক সময় যে বিষয়গুলো পূজনীয় ছিল, মুক্তির প্রতীক ছিল, এবং মুক্তির আকাঙ্ক্ষার ভেতর থেকে যে সমস্ত স্লোগান উচ্চারিত হয়েছিল, পরবর্তী সময়ে সেগুলো নির্যাতনের হাতিয়ার হয়ে উঠতে পারে। যেমন ৭১-এর চেতনা, ৭১-এর চেতনা এখানে গণহত্যাকারী চেতনা হয়ে উঠেছিল, এবং আওয়ামী লীগ এই ৭১-এর জনযুদ্ধটাকে একটা আওয়ামী যুদ্ধে পরিণত করছিল, এবং সেই চেতনা ব্যবহার করে, এবং রনি আপনার নিশ্চয়, আমাদের নিশ্চয় সবার মনে আছে, সেই চেতনা ব্যবহার করে মেঘ মোল্লারের চক্ষু আক্রান্ত করছিল, কিন্তু সেই চেতনা ব্যবহার করে সেই চেতনা ব্যবহার করে মেঘমোল্লারকে পিটানো হয়েছে, মেঘমোল্লারকে পেটানো হয়েছে, তার চক্ষু এই চেতনা ব্যবহার করেই করা হয়েছে, এক্স্যাক্টলি করা হয়েছে। এবং বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে এই চেতনা ব্যবহার করে, বাচ্চা ছেলেদের গুলি করা হয়েছে এই চেতনা ব্যবহার করে। একটা ছাত্রলীগের ছেলে যখন একটা কিশোরকে কোপাচ্ছে, একটা মানুষ তো মানুষকে কোপাইতে পারে না, সে কোপাচ্ছে রাজাকার মনে করে, যে সে একটা 13 বছরের বাচ্চাকে রাজাকার মনে করে কোপাচ্ছে। এই যে যখন আপনি ইডিওলজিক্যাল ডক্ট্রিনের মধ্যে ঢুকে একটা মানুষকে ডিহিউম্যান করে ফেলবেন, করে তাকে আপনি হত্যাযোগ্য করে তুলবেন, ইট বিকাম ফ্যাসিজম। আচ্ছা, এইটাই ফ্যাসিস্টিক আইডিয়া। আপনার বাক্যটা শেষ হলে আমি আরেকটা বাক্য, আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই। আচ্ছা, আপনি শেষ করে দিলে আমারে বলেন, শেষ করে দিলে আপনি বলেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন করার আছে। তো ফলে এইখানে আমাদের এই যে ইডিওলগ যেটা করলো, হ্যাঁ, এবং এই মুক্তিযুদ্ধের বয়ানটাকে কারা নির্মাণ করছে? কলকাতাবন্দি বুদ্ধিজীবীরা নির্মাণ করছে, যাদের সাথে রণাঙ্গনের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই, বড় অর্থেই নাই, তারা এটাকে গড়ে তুলছে। ফলে এখানে মুক্তিযুদ্ধের আওয়ামী ন্যারেশনটা যেরকম আমাদের জাতীয় ইতিহাস নির্মাণের ক্ষেত্রে আমাদের বাধাপ্রাপ্ত করছে, এট দ্য সেম টাইম জামাতের জন্য ৭১ একটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতো। এইটা আপনি ঘুরা ফিরা যখনই এটার উপর যেতে ফল করে, হ্যাঁ, এটা ওই যে আপনার বারমুডা ট্রায়াঙ্গেল একটা ব্যাপার আছে না, প্লেটের উপর গেলে এটা নাকি রাইট। আপনি শেষ করলে আমি শেষ করলে একটা ফলে এখন প্রবলেমটা যেটা হলো, হ্যাঁ, যেটা বলতেছিলাম, ফলে আপনি দেখেন যে রাজাকার একটা ঘৃণিত শব্দ ৭১ সালে, ২৪-এ কিন্তু আমি কে তুমি কে রাজাকার, এইটাই মুক্তির স্লোগান হয়ে উঠলো। ফলে আপনি যদি রাজাকার একটা চিরকালের ঘৃণিত শব্দ, জামাতের একটা পজিশন, এটা চিরকালের রং পজিশন, এই জায়গায় যদি ধৈর্য থাকেন, তাহলে প্রবলেমটা যেটা হবে, আপনি ইতিহাসের নামে
একটা একটা ইতিহাস বিবর্জিত পজিশন নিল। ওকে রনি, যে রাজাকার ৭১ রাজাকার রনি আমি প্রশ্নটা করি, অপরাধী, কিন্তু সেই রাজাকার স্লোগান দিয়েই ২৪-এ যে মুক্তি ঘটাইতে হলো সেখানে আমার মনে রনি আপনি আমাকে একটু প্রশ্নটা করার সুযোগ দেন। আপনি টলারেন্সের কথা আমি শেষ করি, নইলে এখানে ভুল বুঝবে। আচ্ছা শেষ করেন। ফলে এই যে ফলে যেই চিন্তাটা, যেই বাক্যটা ৭১ সালে এত ঘৃণিত ছিল, পরবর্তী সময়ে এবং যে মুক্তিযুদ্ধের চেতনা, ডেফিনেটলি এটা একটা ইমোশনের ব্যাপার ছিল। ৭১ থেকে যারা যুদ্ধ করে ফেরত এসে নতুন দেশ গঠন করতে চাচ্ছে, পরবর্তী সময়ে সেটা গণহত্যার হাতিয়ার হয়ে উঠলো। পরবর্তী সময়ে এই রাজাকারী আবার একটা আমার মনে হয় আপনি ইতিহাস একটা আয়রন জ্যাকেট ফিক্সড ব্যাপার না। যে আপনি প্রশ্নটা করেন, আমার রনি আমি প্রশ্নটা বলি, সেটা হচ্ছে যে আমার প্রথম প্রশ্ন, আপনি টলারেন্সের কথা বলতেছিলেন, আপনি বলতেছিলেন যে ডেমোক্রেসির আসলে প্রথম লক্ষণ বা লক্ষ্য আসলে টলারেন্স হওয়া উচিত, বাকিগুলি পরে আসলেও হবে। এই টলারেন্সের ক্ষেত্রে আমি যদি বলি, মেঘমল্লার বসু এবং তার বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সেই প্রদর্শনীর সময় সেখানে দাঁড়িয়ে যে স্লোগান দিচ্ছিল, তারপরে তাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে সাইবার জগতে বা অন্য জগতে, সেইটা কি আসলে টলারেন্স হয়েছে, নাকি জামাত তাকে টলারেন্স দেখাতে পারতো? ওকে দাঁড়ায় থাকাটা, ওর এখানে দাঁড়ায় থাকাটা, ওর প্রতিবাদটাও সে নিতে পারতো এবং এক সময় এঙ্গেজ হতে পারতো, এক। আর দুই হচ্ছে আপনি টলারেন্স ব্যাপারটা তো আচ্ছা, আমার আরেকটা প্রশ্নটার আরেকটা জায়গা আছে। আপনি যেখানে ২৪-এর স্লোগানটার কথা বলতেছিলেন, তুমি কে আমি কে রাজাকার ঘৃণিত শব্দ বইলাই, এইটা আমাদের সবার গায়ে লাগছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ওই বাচ্চাদেরকে রাজাকার বলছে, এবং ওইটা কিন্তু ঘৃণা হিসাবে সে বলছে, তুমি কে আমি কে রাজাকার কে বলেছে স্বৈরাচার, এবং কে বলেছে স্বৈরাচার পরে যুক্ত করলেও ওদের যে আমাকে রাজাকার বলা হয়েছে, এটা ছিল হচ্ছে ওদের প্রথম এবং ফরমোস্ট ট্রিগারিং ইভেন্ট, যেটা পরে দিয়ে গিয়া আবু সাইদে মানে মাল্টিপ্লাইড হয়েছে, অনেক গুণে বাড়ছে, মুগ্ধে গিয়া এটা একদম মানে সারা। কিন্তু রাজাকার শব্দটা ওই সময় ঘৃণিত ছিল, এখনো কিন্তু আসলে মনের মধ্যে হয়তো ঘৃণিতই। মানে এইটা আমার দুইটা ঘৃণা নিয়ে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, টলারেন্সের জায়গা আর হচ্ছে আপনি রাজাকারের ওই ব্যাপারটাও যদি একটু ক্লিয়ার করেন একটু ইয়াতে। দেখেন, সরি, আপনি আগে একটা প্রথম জায়গায় আছে, দেখেন ডোমিনেন্ট কালচার সবসময় সমাজে টলারেন্সের ব্যাপারটা নির্ধারণ করে। এখন আমাদের এখানে ডোমিনেন্ট কালচারের মধ্যে প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধ চেতনা, রবীন্দ্র ফ্যানাটিজম মিলে এই যে স্যালাইন বানানো হয়েছে, এইটা তো আওয়ামী ফ্যাসিজমের একটা হাতিয়ার হয়ে উঠছিল। আওয়ামী ফ্যাসিজমের ডিসকোর্স নির্মাণের কম্পোনেন্ট হয়ে উঠছিল প্রত্যেকটা জিনিসই। ফলে এখন ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্যে কোনো ইডিওলজি ফাংশন করেনি, এখানে সিম্পলি ফাংশন করছে কমন ভিকটিমহুড। ইভেন যারা ছাত্রলীগ করতো তারাও শেষের দিকে এসে এই হত্যা নিতে পারতেছিল না, তারা পদত্যাগ করে এসে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এখানে ডান বাম, প্রগতিশীল অপ্রগতিশীল, ইসলামিস্ট, হিন্দু মুসলিম, পাহাড়ি নির্বিশেষে নাম ছিল। ফলে এইটার মধ্য দিয়ে সমাজে আপনার ইডিওলজির মীমাংসা হয়ে যায় নাই। ফলে এখন কিন্তু আমাদের এখানে ডোমিনেন্ট ডিসকোর্স, যেটা এই যে প্রগতিশীল সেকুলার যে ডিসকোর্স, সেই ডোমিনেন্ট ডিসকোর্সের মধ্যে টলারেন্সের কালচার কি নির্মাণ করা হয়েছে? নো, নির্মাণ করা হয়নি। কারণ এই ডিসকোর্সটা, এই তর্কটা যে হিস্টোগ্রাফির উপর নির্মিত, তার মধ্যে ইনহেরেন্টলি ইসলাম বিদ্বেষ রয়ে গেছে। কারণ হলো এটা হলো বেঙ্গল রেনেসা, বেঙ্গল মডার্নিটির মধ্য দিয়ে যেই ডিসকোর্স, তার ভিতর থেকে এটা, সেগুলো লম্বা আলোচনা, আমি জাস্ট ছোট করে বলতেছি এখানে। ফলে এখানে টলারেন্সের কালচারটা আপনি বুঝবেন, এখানে ডোমিনেন্ট কালচার, টলারেন্স ব্যাপারটা আপনি বুঝবেন, ডোমিনেন্ট কালচার কিভাবে টলারেন্স প্র্যাকটিস। না রনি, এখানে আমার একটা ছোট প্রশ্ন আছে আপনার কাছে, আমি আবার আসবো, আমি প্রশ্নটা করে রাখি। আপনি ডোমিনেন্ট কালচারের কথা বলতেছিলেন, কিন্তু আপনি যাকে ডোমিনেন্ট কালচার বলে আইডেন্টিফাই করতেছেন, আমি কিন্তু যোগাযোগের একজন ছাত্র হিসাবে গত ১০ বছর ধরে ডোমিনেন্ট কালচারটা চেঞ্জ হয়ে যেতে দেখতেছি। এটা ওয়াজের মাধ্যমে, এটা ১০-১৫ বছরের মধ্যে এটা ওয়াজের মাধ্যমে হোক, মানুষ কি শুনতে চেতেছে হোক, সোশ্যাল মিডিয়ামে আসলে মানুষ কি দেখতে চেতেছে হোক, মানুষের আত্মপরিচয়ের মধ্যে কোনটা সে সবচেয়ে বেশি সামনে আনতেছে ওইটা দেখাও। রনি, আমি আপনার কাছে আসবো এইটা বলার জন্য যে ডোমিনেন্ট কালচার। আচ্ছা, শেষ করেন সেকেন্ডটা শেষ করি। ফলে এখানে ডোমিনেন্ট কালচার এই জন্য মুসলমান, এখানে মুসলমানরা সংখ্যায় মেজরিটি হইলেও কালচারালি সবসময় এরা মাইনরিটি ছিল, এবং এই জন্য এরাও যে কম দায়ী তা না। ফলে এখন মুসলমানদেরকে বা ইসলামী ধারাকে আপনি যদি রাইট উইং হিসাবে আপনি আখ্যায়িত করেন, এটা খুবই ডেঞ্জারাস হবে, মানে এটা রং আইকনিং হবে। কারণ আপনার রাইট উইং এর আইডিয়া ফরাসি বিপ্লবের সময় একরকম ছিল, এটা এক এক সময় এক এক রকম থাকে। আপনি ট্রাম্পকেও ধরেন অনেকে রাইট উইং বলে, হ্যাঁ, কিন্তু ট্রাম্প তো একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে ইলেক্টেড আপনার এবং সে চাইলে যা খুশি তা করতে পারে না, কারণ ডেমোক্রেসির একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার আছে। আপনি শেষ করেন যদি এখন, হ্যাঁ শেষ করে। ফলে এখন দেখেন, আপনি যেটা বললেন যে রাজাকার শব্দটা, এটা যে ঘৃণিত, হ্যাঁ,
সেই ঘৃণার শব্দটা, সেই ঘৃণিত শব্দটা উচ্চারণ করার মধ্যে দিয়ে মুক্তির দ্বার যে ওপেন করলো, তার মানে কি একটা শব্দের মিনিং চেঞ্জ হইতে পারে, ব্যবহার চেঞ্জ হইতে পারে, এটার ব্যবহার একই রকম থাকে না সবসময়। ফলে এখন আমাদের এখানে একাত্তরের ইতিহাসটা তো নির্মাণ করা হয়নি, একাত্তরের ইতিহাসটা এটাকে একটা আওয়ামী ইতিহাসের জায়গায় রেখে দেওয়া হয়েছে, যে কারণে ৭১ নিয়ে এখনো পর্যন্ত ঝগড়াঝাটি হয়। এটা একটা পিপল হিস্ট্রির মধ্যে যারা ইতিহাসের রং সাইডে রাজনীতি করছে তাদের অবস্থান ইতিহাসে নির্ধারিত, ওকে, তাদের অবস্থান ইতিহাসে নির্ধারিত, এটা বিতর্কের বাইরের জিনিস থাকা উচিত। ফলে এখন আপনি যখন বারবার এই জিনিসটাকে আনার মধ্য দিয়ে আপনি যেটা করেন, এখানে সমাজে আমরা যেটা বলি যে 24 তারিখের পরে কি হবে, রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজে, আপনি ডান আপনি শেষ করে দেন রনি, এই পর্যায়ে আপনি শেষ করে দেন। সমাজে আপনি রাখেন, আপনি আপনার ইডিওলজি দিয়ে আপনি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না। কিন্তু আমরা দেখেছি কি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে তুলছে কারা? এই বামরা। বলে বামপন্থী বাংলাদেশের রাজনীতির জন্য আমি একটু আপনাকে আটকাই, আমি একটু জনাব মেঘমুল্লার বসু, মানে শেখ হাসিনাকে বামপন্থীরা ভুল বুঝাইছিল। না দাঁড়ান মেঘমুল্লার বসু, একটা সময় দেন, একটু আমাকে সময় দেন। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, জুলাই আন্দোলনকারী ছাত্র জনতাকে আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, জুলাই করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আপনারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন, বাম শক্তিগুলি। আমি আপনার কথাই বলি, আপনার নেতৃত্বে আপনি যে রাজনৈতিক দলের ছাত্র শাখার নেতৃত্ব দেন তারাও অংশগ্রহণ করেছিল, কিন্তু এই আন্দোলনে আসলে আপনাদের আসলে কি ভূমিকা, মানে আমরা মনে রাখবো যে আপনারা কি অনুঘটকের ভূমিকা পালন করেছেন, সহযোগীর ভূমিকা পালন করেছেন, সামনে থেকে কোনো আদর্শের জায়গা থেকে এক হয়েছেন, নাকি আপনারা একটা অক্সিলারি ফোর্স মানে সংখ্যা হিসাবে সেখানে উপস্থিত ছিলেন? জনাব মেঘমুল্লার বসু একটু যদি বলতেন, রনিকেও একটু অ্যাড্রেস করেন যে এই ফেসিবাদ। হ্যাঁ, জি জি, বুঝতে পেরেছি। আপনার যে শেষ প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর আমি দিব না এই সেন্সে যে আসলে আমাদের রোল কি ছিল, উই উইল লেট হিস্ট্রি ডিসাইড ইট ফর ইটসেলফ। আমাদের বড় কোনো মিডিয়া হাউস নাই, আমরা বড় কোনো কিছুর মানে আমাদের যে অবদান, এটা কোনো কি বলবো মানে বট আইডি দেয়া বলেন বা হাজার হাজার বিশাল স্ট্রাকচারাল এলিমেন্ট দিয়ে এটা পোর্ট্রে করার কোনো উপায় নেই, আমি চেষ্টাও করব না। আমি বলবো যে আমরা কোথায় ছিলাম সেগুলো খুব প্রত্যক্ষ, কারণ আমরা কোনো এমবিসির সাথে মিটিং করি নাই, তো আমরা মোটামুটি মাঠে ছিলাম পুরোটা সময়। তো মাঠে মানুষজন দেখছে, এবং যারা ওই সময় অন্যান্য শক্তি যারা প্রত্যক্ষভাবে মাঠে ছিল তারা এটা ইভ্যালুয়েট করবে। মেঘমুল্লার আপনি মন খারাপ করেন না, আমি শুধু প্রশ্নটা করি যে আপনারা কি আমি আমার মনে হয় আগস্টের আন্দোলনে আপনারা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন, সেটা আমি দেখেছি, আমি এটা সাক্ষ্য। কারণ হচ্ছে যে আমি সারাক্ষণই তখন কানেক্টেড থাকতাম, নানাভাবে টেলিভিশনে যা দেখানো হয়েছে তার চেয়েও বেশি আমি আসলে দেখতে পেরেছি নানা কারণে। এখন মেঘমুল্লার আমাদের প্রশ্নটা যদি আমি অন্যভাবে করি, আপনাদের কোন ইডিওলজি আসলে জুলাই স্পিরিটের মধ্যে আছে সেইটা থেকেও যদি একটু বলেন, আগের রনিটা যদি একটু বলে নেন যে আন্দোলনটা মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ পন্থী। সো আমাদের কাছে মুক্তিযুদ্ধ মানে হচ্ছে একটা বৈষম্যহীনতার সমাজ, যেই সমাজে মানে অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, এইসব জায়গায় সাম্য থাকবে। আমরা দেখতে পাইছি শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে কাজে লাগায়, মুক্তিযুদ্ধের নামকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে, এবং তারা মুক্তিযুদ্ধের যে সাম্যের আইডিয়া, সেই সাম্যের আইডিয়া থেকে অনেক দূরে যায়। মুক্তিযুদ্ধ ব্যাপারটাকে একটা ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ, সেকেন্ড ক্লাস সিটিজেনশিপের মতো করে হচ্ছে কিছু সার্টিফিকেট ধারীর জন্য একটা আলাদা ব্যবস্থা করে দিচ্ছেন, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশে যে একটা বৃহত্তর যুব সমাজ, সেই যুব সমাজ তার যে কর্মসংস্থানের জায়গা, সেই কর্মসংস্থানের জায়গা থেকে ব্যাহত হচ্ছে। তো আমরা আমাদের প্রো লিবারেশন যে অবস্থান, আমাদের যে প্রো 71 অবস্থান, সেই প্রো 71 অবস্থানের জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে জুলাইয়ে অংশগ্রহণ করা আমাদের জন্য খুব জরুরি। 5ই আগস্ট 36শে জুলাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বিশাল জমায়েত আসছিল, ওই জমায়েতের সামনে আপনারা দেখবেন এখনো টেলিভিশনে করলে একটা বড় ব্যানার ছিল। ওই ব্যানারের উপরের স্লোগানটা আমার কয়েন করা আর কি, সেটা হচ্ছে স্বৈরাচারের হয়নি পতন, মুক্তিযুদ্ধ হয়নি শেষ, গর্জে ওঠো বীর জনতা, গর্জে ওঠো বাংলাদেশ। এখন ওইটা গ্রহযাত্রার ব্যানার ছিল, পরবর্তীতে ওই বড় মিছিল সেই ব্যানারটা সামনে। আওয়ামী লীগের হাত বামপন্থী, আওয়ামী লীগের ফেসিবাদী হাত, এটা একটু আমি বলতে চাই, আমি প্রশ্নটা বুঝেছি। সেটা হচ্ছে যে আচ্ছা, কয়েকটা জিনিস খুব ক্লিয়ার হওয়া দরকার। যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড 2012 সালে ঘটছে, শেয়ার বাজার কেলেঙ্কারি 2012 সালে ঘটে গেছে, সাগর রুনি হত্যাকাণ্ড 2012 সালে ঘটে গেছে। 2013 সালের আগ পর্যন্ত শেখ হাসিনা একজন খুব ভালো মানুষ, সে ভালো মতো চালাচ্ছিলেন, তার কোনো কিছু ছিল না। তারপর কিছু দুষ্টু বাম তার মাথায় কিছু খারাপ বুদ্ধি দিলেন, তারপর তাকে ভুল বোঝানো হইলো। এটা আসলে খুব খুব চটকদার ন্যারেটিভ, কিন্তু রিয়ালিটির সাথে সম্পর্ক খুবই কম। যেই দলগুলিকে আপনি গণজাগরণ মঞ্চে থাকার জন্য কোট আনকোট অ্যাকিউজ করতে পারেন,
সিপিবি বলেন, বাসদ বলেন, এগেন এই পলিটিক্যাল পার্টিগুলি আমি করি না, এই পলিটিক্যাল পার্টিগুলির অসংখ্য পজিশন নিয়ে আমি মানে আপনি যদি আমাকে ক্রিটিক করতে রাখেন, বামপন্থীদের ক্রিটিক করার জন্য আমি সারাদিন বসে করতে পারবো, খুব আনন্দ নিয়ে করতে পারবো। কিন্তু সিপিবি বলেন, বাসদ বলেন বা অন্য কোন দল বলেন বামপন্থীদের মধ্যে, জোটের দলগুলা বাদে, ওয়ার্কার্স পার্টি, জাসদ বাদে, কিন্তু 2014 ইলেকশনকে ভ্যালিডেট করার জন্য যায় নাই, তারা কিন্তু 2014 ইলেকশনে অংশগ্রহণ করে নাই। তার মানে কথাটা হচ্ছে যে যেহেতু ঘাতক দালালদের ব্যাপারে একটা সেন্টিমেন্ট বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন ধরে ছিল, এবং যেহেতু বামপন্থীরা কখনোই মানে এই জামাতি শক্তিগুলির সাথে কোনো জায়গায় ঐক্যমত্য হয় নাই বা তারা কখনোই হাতে হাত ধরে থাকে নাই, ফলে জামাত বিরোধী রাজনীতির ক্ষেত্রে বামপন্থীদের একটা আলাদা লেজিটিমেসির জায়গা আছে। এইটা আমরা আওয়ামী লীগের সাথে 2013-তে হাইরে গেছি, আমরা আওয়ামী লীগের সাথে গণজাগরণ মঞ্চে 2013-তে পারি নাই। আমাদের আন্দোলন, যে আন্দোলন আমি নিজে তখন স্কুলে পড়ি, আমি গেছি এই আন্ডারস্ট্যান্ডিং থেকে যে আওয়ামী লীগ আর জামাতের মনে একটা আতাত হয়ে গেছে, এই আওয়ামী লীগ জামাতের আতাত ঠেকানোর জন্য আমাদের যাইতে হবে। এটা হচ্ছে আমার সেই সরল শিশু মনের বোঝাপড়া। এই বোঝাপড়া থেকে প্রচুর লাখ লাখ মানুষ গেছে, তাদেরকে বামপন্থীরা আলাদা কোনো ডিরেকশনে স্টিয়ার করতে পারে নাই, ফলে আন্দোলন ক্রমাগত 5-7 দিনের মাথায় পুরাপুরি আওয়ামীকরণ হয়ে গেছে। আপনাদের গণজাগরণ মঞ্চের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে এটাও মনে রাখতে হবে যে সাজ্জাদ চৌধুরী যখন দ্বিতীয় দিন বা তৃতীয় দিন এই গণজাগরণ মঞ্চে গেছেন, তখন তিনি হচ্ছে শেখ মুজিবের কথা বঙ্গবন্ধু এই আলাপ করাতে তাকে বোতল ছুড়ে মারা হয়েছে যে শেখ মুজিবের আলাপ শুনতে চায় না, পারলে পাবলিকের আলাপ কিছু করতে পারলে করো। তা সেটা আসলে আমাদের একটা ঐতিহাসিক কাফফারা, আমরা 2013 কাফফারা দিতেছি যে আমরা এরকম একটা বড় 40 বছর ধরে যেটা পরিস্থিতি তৈরি হলো, মানুষ তিলে তিলে ঘাতক দালালদের বিরুদ্ধে অবস্থান তৈরি করে, সেটার জন্য একাডেমিক অবস্থান তৈরি করে, রাজনৈতিক অবস্থান করে জাহানারা ইমামরা যে লড়াইটা করে গেলেন, সেই লড়াইটা থেকে আমরা কোনো আপনার বক্তব্য মনে পরিষ্কার। আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, আপনি যদি এটার জবাব দিতেন। একটা জায়গায় রনি যেভাবে ফ্রেম করেছেন আমি সেভাবে ফ্রেম করতে চাই না, কিন্তু আমি এরকম করে বলতে চাই যে বাংলাদেশের বামপন্থী রাজনীতি কি শেষ পর্যন্ত একটা এলিট এবং দেশ মানে কথিত দেশ বিভাগের আগের রাজনীতিক ধারায় প্রচলিত একটা বড়লোক মানে খুব ধনী হিসাবে বড়লোক না, শিক্ষায় দীক্ষায় একটু আগানো, সুন্দর করে কথা বলে তাদের রাজনীতি হয়ে আটকে থাকে কিনা, এবং যারা হচ্ছে পরে মুসলমান মাদ্রাসায় পড়ে তাদের প্রতি একটা শ্রেণীবিদ্বেষ সেই বামপন্থা লালন করে কিনা, তারা মনে করে কিনা যে বামপন্থী যে রাজনীতি, অর্থাৎ আমি সরাসরি বলি যে ছাত্র ইউনিয়নের কোনো শাখা কি মাদ্রাসায় থাকার ব্যাপারে কোনো সময় কোনো আলোচনা হয়েছিল? কোনো সিপিবির কোনো শাখা কি আসলে যারা ইমাম সাহেবদের ইয়াতে যারা আছেন, ইমাম মসজিদে, তাদের কাছে কি কোনোদিন গেছিল? নাকি এইটা মানে উই আর দে অলওয়েজই? আপনি যদি আমাদেরকে 2 মিনিট একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, জি জি, কমিউনিস্ট পার্টির বিষয়ে যে আলোচনাটা, সেই কমিউনিস্ট পার্টির বিষয়ে আলোচনা আপনি আমাদের কাছ থেকে জিজ্ঞেস করেন। ছাত্র ইউনিয়ন বিষয়ে আমরা 2020-21 এর দিকে কয়েকটা মাদ্রাসায় প্রাইমারি কিছু কাজ করার কথা ভেবেছিলাম, কিন্তু মুশকিল হচ্ছে যে মাদ্রাসায় আমি ঢুকতে চাইলেও মাদ্রাসায় আমি কেন, যেই মাদ্রাসায় শিবির মনে করেন ফাংশন করে, ওই মাদ্রাসা অন্য কোনো ইসলামিক সংগঠনে ঢুকতে পারে না, সেখানে হইতেছে বামপন্থী ঢুকাতে অনেক পরের কথা। আর এখানে বসে রনি ভাই বুঝায় যে ইনটলারেন্সের কালচার প্রাইমারিলি এস্টাবলিশ করতে হচ্ছে লিবারালরা, যারা হচ্ছে কালচারাল এলিট। একটা কথার উত্তর দেওয়া খুব জরুরি, এখন অবশ্যই আমাদের মাদ্রাসায় ঢুকতে হবে। মাদ্রাসায় এবং ক্যাডেটে ঢুকতে না পারলে সামনের দিনে বামপন্থী ছাত্র রাজনীতি নাই, কারণ যারা মাদ্রাসার শিক্ষার্থী তারা সব থেকে বেশি বঞ্চিত, তারা সব থেকে বেশি নিগৃহীত। কিন্তু আমি আপনাকে 2টা পয়েন্ট বলতে চাই। একটা পয়েন্ট হচ্ছে যারা সারাদিন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করেন, গত মানে 5ই আগস্টের পর থেকে 4টা আলাদা আলাদা মাদ্রাসার শিক্ষার্থী তাদের যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় মারা গেছেন, অর্থাৎ এবং তার প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, অর্থাৎ 4 জন মারাই গেছেন। তাহলে বাকিদের অবস্থা চিন্তা করেন। আপনি কি এই সংগঠনগুলিকে, যারা সারাক্ষণ মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নানান রকম ভাবে পলিটিক্যালি টুল হিসেবে ইউজ করার চেষ্টা করে, তাদেরকে দেখছেন এর বিরুদ্ধে কথা বলতে? আমি কিন্তু এরকম একটা মানববন্ধনে যায় দাঁড়াইছি, সেটা খুবই সামান্য, আমাদের সাংগঠনিক কাছে সব জায়গায় বাড়াইতে হবে, সেটাও সত্য। কিন্তু যাদেরকে আপনি বলতেছেন যে এরা এদের পক্ষে, এরা যেন বা হচ্ছে রাইট উইঙ্গাররা এদের পক্ষে, তাদেরকে কি কখনো আপনি দেখছেন মাদ্রাসার চলমান যে সংকটগুলি, সেই সংকটগুলিকে অ্যাড্রেস করতে? দেখেন নাই। একটা ছোট্ট কথা বলি, আমি এই ফ্রেমওয়ার্কের সাথে একমত না। মানে আমার মনে হয় রনি ভাই এখন যেটা করতেছেন সেটা হচ্ছে উনি গ্রীষ্মকালে শীতকালের ওয়াজ করতেছেন। উনি যদি মানে আওয়ামী লীগ আমলের কথাগুলি আচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হচ্ছে এই মুহূর্তে আল্লামা পিনাকি ভট্টাচার্য এবং দ্বিতীয় হচ্ছে ইলিয়াস হোসেন। তারা দুইজনের কেউই, তার নামটা ঠিক করে বলেন, মানে আপনি তো তার নামের সাথে মানে উনি তো একটা নামটা ঠিক করে বলেন, সেজন্য আমি বলতেছি। ঠিক আছে, আপনি জানেনই, আমি তো মানে আরেকবার করার তো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, জানলাম, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। মানে আচ্ছা ঠিক আছে, ওকে, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। আচ্ছা ফাইন। বাংলাদেশে গত 11 মাসে ঠিক কি হয়েছে? আপনি যখন বলতেছেন যে বাংলাদেশের প্রধান কালচারাল প্যারাডাইম হচ্ছে আপনার এই মানে লেফট লিবারাল আইডিওলজিক্যাল জায়গা,
গত 11 মাসে কতগুলা জায়গায় লালনের গান বন্ধ করা হয়েছে, গত 11 মাসে কতগুলি জায়গায় মাজার ভাঙা হয়েছে, গত 11 মাসে কতগুলি জায়গায় মব জাস্টিস তৈরি করে নানান রকম অবস্থান তৈরি করে মানুষের পোশাক নিয়ে মানুষকে পুলিশ করা হয়েছে। ধরলাম শেখ মুজিব অনেক বড় ফ্যাসিজমের আইকন, সেই জন্য শেখ মুজিবের ভাস্কর্য ভাঙতে হয়েছে, কিন্তু কোন অ্যান্টি ফ্যাসিজমের প্রয়োজনে, কোন ক্যালকেশিয়ান কি বলবো হেজিমনির বিরোধিতা করার প্রয়োজনে সিধু কানুর ভাস্কর্যগুলা ভাঙতে হয়েছে আপনি বলতে পারেন? ইনটলারেন্সের কথা এই 2025-এ মানে আগস্টে দাঁড়ায় বামপন্থীদের বা লিবারালদেরকে বলা, এটা একটা কি বলবো, আমি মনে করি এটা একটা বুদ্ধিবৃত্তিক। ওকে, আপনার কাছে আবার আসবো আপনার 1 মিনিটের পরে। ম্যাকমোলার আপনি বলেছেন, আমি রেজাউল করিম রনি আপনার কাছে একটু বুঝতে চাই যে যেমন ধরেন একটা ইনটলারেন্সের কথা আমরা বলতেছি, একটা উইয়ারদের কথা একটা বলতেছি, আমরা বামপন্থীদের তাদের রাজনৈতিক যেটা হচ্ছে কোয়েস্ট সেইটা নিয়ে তারা যে যারা তাদেরকে আদার মনে করতেছে বা যাদেরকে তারা আদার করতেছে বলে আমরা মনে করতেছি, ওদের কাছে তো পৌঁছাইতেই পারতেছে না। তাদের কাছে কি তাদের একটা সংযোগ হওয়ার কোনো সম্ভাবনা হওয়া সম্ভব? যে এই সংযোগটা হইলে পরে জি ওইটা আপনি একটু বলেন। জি মানে সংযোগ হওয়া যে সম্ভব না, এই শোতে অ্যারোগেন্স দেখে বুঝতেছেন না? আপনি ল্যাঙ্গুয়েজ দেখছেন, একটা লোকের অ্যাটিটিউড দেখছেন, কথাবার্তা বলার ধরন দেখছেন, বেয়াদবির মাত্রা দেখছেন। চটকদার কথা বলতেছি আমরা, ইতিহাসের বুঝ নাই, সব বুঝ তাদের। এই যে নিজের এই যে সুপ্রিমেসি থেকে তো ফ্যাসিজম আসে, এবং বাংলাদেশের বামপন্থীরা লিবারেল, এটা বলছে কে? এসেনশিয়ালি ফ্যাসিস্ট তারা। বাংলাদেশে কোনো লিবারেল বাম নাই। কিন্তু রনি, আপনি যে অ্যাটিটিউডের কথা বললেন, সেই অ্যাটিটিউডটা কিন্তু আমি আরো অনেকের মধ্যে দেখি আর কি। মানে আপনি জানেন আমি কাদের কথা বলছি, কিন্তু সেইটার পরিণতি বাম না আর কি, সেটার উৎপত্তি বাম না, সেটা উৎপত্তি অন্য জিনিস। রাইট। এখন দেখেন বাংলাদেশে এখানে যখন ফ্যাসিবাদের প্রশ্নটা প্রধান হলো, তখন কিন্তু এখানে যারা রিয়েলি জনমানুষের রাজনীতি মিন করে বাম ব্লকের, তারা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরিক হলেন, যুগপৎ আন্দোলনে যুক্ত হলেন। হ্যাঁ, এর বাইরে যারা রয়ে গেল বিপুল অংশ, যারা নিজেদেরকে সহি বা মূলধারার বাম মনে করে, তারা কিন্তু এসেনশিয়ালি ফ্যাসিবাদকে শক্তি যোগাইছে। আরেকটা হলো যে দেখেন, এখানে আমি দুইটা জায়গায় একটু আলাপ করি, সেটা হলো আওয়ামী লীগের এই 12-13 সালে কি করছে না করছে, এবং তার সাথে পরে বামরা যুক্ত হয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে তুলছে, এই ধরনের স্টুপিড আইডিয়ার কথা আমি তো বলি নাই একবারও। বাকশাল মনে নাই আপনাদের? বাকশালের মধ্য দিয়ে কি করা হয়েছিল? বাকশালের মধ্য দিয়ে এখানে বামপন্থীরা মনে করছিল যে সমাজতন্ত্র কায়েম করে ফেলবে শেখ মুজিবুর রহমান, ফলে একটা সুবর্ণ সুযোগ, বাকশালে ঝাঁপায় পড়ে সবচেয়ে সমর্থন যোগাইছে কারা? বামপন্থীরা। এবং বাকশালের কি পরিণতি হয়েছে এটা আমরা সবাই জানি। তারপরে একটা অংশ, বামপন্থীদের একটা অংশ যুগপৎ আন্দোলনে শরিক হওয়ার বাইরে যে অংশটা রয়ে গেল, তার এসেনশিয়ালি আওয়ামী ফ্যাসিবাদকে শক্তিশালী করছে এবং শক্তি যোগাইছে নানাভাবে। এটা গেল একটা জায়গা। 2 নাম্বার হইল 96 সালে এই যে দেখেন, এই যে মেঘ যেটা বললো, তার শিশু মন, তার কচি মনে এই আশঙ্কা জায়গা উঠছিল যে আওয়ামী লীগ মনে হয় আবারও জামাতের সাথে আতাত করতেছে। তার মানে 96 সালে যখন আওয়ামী লীগ জামাত যুগপৎ ভাবে আন্দোলন করলো, তখন তো আওয়ামী লীগের এক কোলে বামপন্থীরা ছিল, আরেক কোলে জামাত ছিল, সব নিয়েই তো আগাইছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের সাথে বাম জামাত এই যে এবং জামাতের ব্যাপারে না রনি আমি প্রশ্নটা আপনার উত্তরটা আমি বুঝতে পারছি না আপনি শেষ করেন আমাদের দর্শকদের সুবিধার্থে। তারা যে জামাত বিযুক্ত একটা আওয়ামী লীগ সবসময় কল্পনা করছে, করার মধ্য দিয়ে আওয়ামী লীগ কি করছে, আওয়ামী তাইলে দেখছে ওকে, তাইলে তার ফ্যাসিজমকে কায়েম করার জন্য জামাত ক্লিনজিং এর রাজনীতি সে চালাইলো, এবং জামাত যত বড় না তার চেয়ে বড় করে তুললো। রনি দেখেন রনি এই জায়গা, আমার প্রশ্নটা এই জায়গাতে আপনি বুঝতে পারবেন। রনি আমার কথা শুনেন, আপনি এইটা বুঝতে পারবেন আমার প্রশ্নটা। প্রথম কথা হলো, আমরা কিন্তু একদিক দিয়ে বলতেছি যে আসলে, এবং জানতেছিও, বামপন্থীরা কিন্তু যদি আপনি ভোটের বা পপুলারিটির জায়গা থেকে বলেন, এতই মানে অল্প যে তাদের নিয়ে আসলে কথা বলার কিছু নাই। কিন্তু ইডিওলজির প্রশ্নে আমরা বেশিরভাগ সময় যেই কাজ আমাদের পছন্দ হয় না, সেই কাজে আমরা আসলে বামপন্থীদের দায়ী করে থাকি। একই ঘটনা কিন্তু জামায়াতের ক্ষেত্রেও। জামায়াতের শক্তিটাকে আমরা ফুলায় ফাঁপায় দেখাই, যখনই আমাদের কাউকে আক্রমণ করতে হয় তখন জামায়াত। এইটা কারণটা কি আসলে? এইটা কেন মনে হয় আমরা দুইটা জায়গায় দুই রকম? এটা কারণটা হলো দুইটা একই পলিটিক্স করে, দুইটা একই পলিটিক্স করে, মানে জামাত দুই রকম না। আপনার এখানে বামপন্থীরা এবং জামাত একই রাজনীতি করে, দুইটাই হলো ইডিওলজিক্যাল ফোর্স, এবং আইডিয়ালিজম, ইডিওলজি এন্ড টোটাল পলিটিক্স, এবং এটা দ্রুত ফ্যাসিবাদের দিকে যায়। এই জন্য গণতন্ত্রকে যদি আপনি, যখন বামপন্থীরা, আমি যে একটু আগে বললাম বামপন্থীরা কোনো লিবারেল না, হ্যাঁ, কেন না?
বামপন্থীরা গণতন্ত্রকে একটা ইডিওলজি মনে করে, কারণ ও তো যায় রাষ্ট্র ভাঙিয়া ফেলবে, ও তো রাষ্ট্র কনসেপ্টে বিশ্বাস করে না। ফলে ও যেরকম একটা প্রতারণা করে এদিক থেকে। 2 নাম্বার হলো জামাত কি বলছে যে এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা ইসলামী আন্দোলন। তো ইসলামী আন্দোলন কি আলটিমেটলি সে কি করবে? সে খেলাফা কায়েম করবে, রাষ্ট্রের মধ্যে আটকায় থাকার তার সুযোগ নাই। কিন্তু যেহেতু এখানে একটা ধরেন মডার্ন ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে তাকে আগাইতে হবে, সেই জন্য সেই কনসেপ্ট, এই জন্য লেনিনিজমের যে প্রবলেম, যেটা বামপন্থীর প্রবলেম, সেই প্রবলেম একই প্রবলেম মধ্যদিবাদের মধ্যে রয়ে গেছে। তো এই ক্রিটিক দেওবন্দি আলেমরা বহুবার করছে, বহু জায়গা থেকে করছে। ঠিক আছে, ফলে দুই দিকের যে অ্যারোগেন্সের মধ্যে একটা কমন মিল, আমার মনে যে অ্যারোগেন্সের মিল আপনি দেখতে পারবেন। আমার মনে যে অ্যারোগেন্সের জায়গাটাতে আমরা একটু থাকি। জনাব মেঘমালার বসু, আপনার আমি আপনাকে বলি, আপনি নিজেই সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কথা বলছেন, কিন্তু আপনি একটা খেয়াল করেন যে কেন বামপন্থীদের মধ্যে একজন বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয় নাই। কেন বামপন্থীদের কথা আপনারা দেখেন, আপনারা সব ভালো কথা বলতেছেন, সব মানুষের কল্যাণে কথা বলতেছেন, তবুও মানুষের কল্যাণের আপনাদের কথা কেউ শুনছে না কেন? সেইটার কারণ কি? আপনারা রাজনীতিবিদদের কাছে যখন আমরা এই প্রশ্ন করি তখন তারা বলে যে আমরা টাকা পয়সা এবং অন্যান্য অনেক কিছুর কাছে হেরে যাই। আমরা যখন সোশ্যাল ইনফ্লুয়েন্সের কথা বলি তখন তার টাকা পয়সা, ভোট, এগুলির ব্যাপার থাকে না, ক্ষমতার ব্যাপার থাকে না। আমরা কি আসলে বামপন্থীদের মধ্যে এমন একজন ইনফ্লুয়েন্সার দেখি যার ভিউ লক্ষ কোটি, যার সোশ্যাল ইনফ্লুয়েন্স এরকম সাংঘাতিক, যাকে আপনি কতক্ষণ আগে কিছু ইনফ্লুয়েন্সারের কথা বলে আপনি বলতে চেয়েছিলেন যে তার হলো দেশ চালানোর মতো? আপনাদের এটা হয় না কেন? এখন প্রশ্ন হচ্ছে, রনি আপনাদের বলছে যে এটা হয় না কারণ হচ্ছে আপনার অ্যারোগেন্স, আপনি এটার সাথে বা আপনারা লিবারেল না, ওই জায়গা থেকে যদি আপনি কথাটা ধরেন। আমি রনি ভাইকে চিনি হচ্ছে উনি আর একটা বক্তব্য শুনছিলাম, আমি খুব ভালো লাগছিল আমার, ফরাদ মাজার, তারপর হচ্ছে আমাদের সলিমুল্লাহ খান, ওনাদের নিয়ে। তো আমার থেকে রনি ভাই যত বড় বুদ্ধিজীবী, সম্ভবত রনি ভাইয়ের থেকে মানে ওই লোকগুলো আবার তত বড় সাইজের বুদ্ধিজীবী। আমার কাছে মনে হয় একটু বড় বুদ্ধিজীবীদের সাথে একটু আমি কোনো বুদ্ধিজীবী না, আমি কোনো বুদ্ধিজীবীও না। হ্যাঁ, ফলে বড় বুদ্ধিজীবী সবাই যে আসলে দুই পায়ে হাত, তবে আমি বলি মেঘমল্লার বসু যে আপনি একজন চিন্তক, মানে আমি পার্সোনাল মূল্যায়ন শোনার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমি পার্সোনাল মূল্যায়ন করি নাই, আপনি তো মাঝখান দিয়ে কথা বলা শুরু করলেন, আমি তো আপনার কথা মাঝখান দিয়ে কথা বলি নাই। মানে কথাটা খুব সিম্পল, কথাটা হচ্ছে যে আপনি যখন ফরাদ মাজারের ক্রিটিক করেন, যখন আপনি হচ্ছে সলিমুল্লাহ খানের ক্রিটিক করেন, তাহলে আমি আপনার ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি সেই ল্যাঙ্গুয়েজের থেকে আরো অনেক বেশি অ্যারোগেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। সো এখানে ডাবল স্ট্যান্ডার্ড গুলো করার দরকার নাই ভাই। আমি আপনাকে সম্মান করি, আপনাকে সম্মান করে কথাবার্তাগুলো বলতেছি। অনেক ক্ষেত্রে যেহেতু মতের প্রচন্ড ডিফারেন্স আছে, আপনার কাছে যদি ডিসরেসপেক্টফুল লাগে আমি হাম্বলি সরি বলে নিতেছি। আচ্ছা, আলোচনাটা হইতেছে খুব সিম্পল করে বলতে চাইলে যে এখানে আপনার একটা অ্যাসিমেট্রি আছে। ধরেন বামপন্থী প্রচুর লোকজন পরবর্তীতে নানান রকম অন্য পলিটিক্সে যায়, শাইন করছে, তারা বড় বড় ইনফ্লুয়েন্সার হচ্ছে, নানান কিছু হয়েছে। সেইটা মূল পয়েন্টটা না। এখানে মূল পয়েন্টটা হচ্ছে যে ধরেন আপনি এখানে বলতেছেন যে বামপন্থীদের কোনো রাজনীতি দাঁড়ায় না, কেন রাজনীতি, বামপন্থীদের অবস্থা এত খারাপ কেন? আপনি দেখবেন যে এখানে একটা বড় অংশ বামপন্থীরা 90 পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের যে পলিটিক্স, সেই পলিটিক্সের সাথে অ্যালাইন করছে, এবং সেই পলিটিক্সের সাথে অ্যালাইনমেন্টের একটা বড় ক্ষতি হয়েছে যে 90 এর পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে এরা বেসিক্যালি 15-20 বছর একটা শূন্যতার জায়গায় ছিল। এবং এখন পর্যন্ত বাংলাদেশের বামপন্থীদের চিন্তা ভাবনা অনেক ক্ষেত্রেই নানান রকম পুরাতন পন্থা এবং নানান কিছু দ্বারা প্রভাবিত। সেটা নিয়ে আমরা ইন্টারনালি অনেক ক্রিটিক করি, সেটা নিয়ে আমরা কাজ করব, এবং আমরা আশা করি যে সামনের দিনে হয়তো প্রচুর নতুন ছেলে পেলেও তো বাইরে হলো 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়তো নতুন কোনো রাজনৈতিক সম্ভাবনা তৈরি হবে। কিন্তু টলারেন্সের কোয়েশ্চেনটাতে আমি একটু থাকতে চাই, কারণ আমি আসলে মানে আমি সর্বোচ্চ টলারেন্স দেখাইতে আগ্রহী। কিন্তু আমি বুঝতে চাই যে ধরেন ফাতিমা রাসূল ইনসিডেন্ট নিয়ে এই টলারেন্স কি আসলে আপনি ধরেন আমাদের সোকল মধ্যপন্থীরা দেখাইতে পারবে কিনা, বা এই একই ধরনের আপনি যখন আজকে মানে কাদিয়ানের ইস্যু উঠতেছে, আজকে যখন আপনার ভাস্কর্যের ইস্যু উঠতেছে, আজকে যখন আপনার বগুড়াতে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য জামাতের নেতারা হামলা করতেছে দেখতে পাইতেছি, তখন আসলে টলারেন্সের কোয়েশ্চেনটা বারবার করে লিবারেলদের দিকে ছুড়ে দেওয়া বা টলারেন্স লিবারেলদের কারণে নেই, এই কথাটা বলাটা বোধহয় এই মুহূর্তের দ্বারাই খুব মানে কি বলবো ঠিক হচ্ছে না। মানে যারা আপনারা অনেকেই আছেন যারা এখানে ফাংশনাল স্টেট চান, যারা চান কোনো একটা মানে প্রবল পলিটিক্স এর দিকে জিনিসটা না যাবেন। দেখেন আমরা তো 5ই আগস্টের পরে এগুলা শুরু করি না, আমরা তো 5ই আগস্টের পর জামাতের রাজনীতি, যুদ্ধাপরাধ, অমুক তমুক, এগুলা নিয়ে তো এগুলা তো আপনি একটু দেখেন না ঘাইটে, এটা তো বামপন্থীরা শুরু করে নাই। কিন্তু আপনি যদি আপনার রাজনীতিটা করেন এবং প্রবল ভাবে করেন, তখন আমার শক্তি সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু এটা তো আমার একটা রাজনৈতিক লায়াবিলিটি। আমার যতদিন আমি বেঁচে থাকবো মুক্তিযুদ্ধ কোয়েশ্চেন উঠলে আমার কথা বলতে হবে। আপনারাও জানেন আওয়ামী লীগ বিএনপি যখন মুক্তিযুদ্ধের কথা বলে তখন সে বিশ্বাস করে বলে না, সে ভোটের জন্য বলে। আমার জন্য এটা একটা আইডিওলজিক্যাল পয়েন্ট। সো সেখানে যখন যাবে আমি তো আমার মতো করে রিঅ্যাক্ট করব, কিন্তু সেই জায়গা থেকে আসলে আপনার রিঅ্যাকশনের ক্ষেত্রে আপনি একটু জি আপনার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি শুধু আপনাকে এই প্রশ্নটাই করতে চাই যে আপনি যখন রিঅ্যাকশন করেন বা রিঅ্যাকশন দেখান, তখন যে আপনার সুরে কথা না বলে তাকেই আপনি শত্রু ভাবেন কিনা?
মানে শুটটা আলাদা হইলেই না না, আমি তো ইসলামিক শাসনতন্ত্র কি সাবস্টেন্সের জন্য না 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 মানে মানে অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। মানে আমি এখানে ইসলামিক শাসনতন্ত্রের যেই যারা রাজনীতি করছে ক্যাম্পাসে তাদের সাথে আমার যথেষ্ট পরিমাণে সুসম্পর্ক আছে। ইসলামিক শাসনতন্ত্র ক্যাম্পাসে রাজনীতি করে, ইসলামপন্থী আরো অনেক রাজনৈতিক দল রাজনীতি করে। রাজনীতি ইসলামপন্থী থাকবে, বামপন্থী থাকবে, মধ্যপন্থী থাকবে, সবাই থাকবে, সেটা কোনো সমস্যা না। কিন্তু বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের কোয়েশ্চেনে একটা অন্ততপক্ষে একটা বেসিক কনসেনসাস দরকার, এবং সেটা এরকম ভন্ড কনসেনসাস না যে আমি মুখে বলবো আমি মুক্তিযুদ্ধ মানে নিচ্ছি, আমি সুযোগ পাইলেই মুক্তিযুদ্ধ বিরোধী পজিশনটায় আবার ফিরে যাবো না। এইটা হচ্ছে কথা। আর বাকি বাকি জি শেষ করেন ম্যামওয়ালা। বাকি আপনি বলেন না। আমার তো আওয়ামী লীগের বয়ানের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে 1000টা কথা বলতে কোনো আপত্তি নাই। মানে আমি সিরাজ শিকদারের অবস্থান কি ছিল, কর্নেল তাহেরের অবস্থান কি ছিল, এখানকার তরিকতি মুসলমানদের অবস্থান কি ছিল, ইসলামকে মুক্তিযুদ্ধের সামনে কেমনে প্লেস করা হয়েছে, সেই যাবতীয় ক্রিটিক্যাল আলোচনা নিতে আমি 100 আগ্রহী। বসু একটু দাঁড়ান। আমি রনি আপনার কাছে জানতে চাই যে যেমন ধরেন আওয়ামী বয়ানে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী বয়ান ছাড়া মুক্তিযুদ্ধ এরকম কোনো কিছু আসলে এক্সিস্ট করে কিনা? মানে মুক্তিযুদ্ধের বয়ানটা কি আওয়ামী বয়ানেই গিয়ে ঠেকে আমাদের শেষ পর্যন্ত? আমরা কি আওয়ামী বয়ানের বাইরে, মানে আমি আওয়ামী লীগ করি না কিন্তু আমি মুক্তিযুদ্ধের জায়গা থেকে আমার কিছু ইডিওলজি আছে, এটা কি আমি বলতে পারবো? শোনেন, যে কোনো জনগোষ্ঠীর মধ্যে একটা হিস্ট্রিসিটি থাকে, সেই হিস্ট্রিসিটিটা আওয়ামী লীগ নষ্ট করছে, ফলে আমাদের জাতীয় ইতিহাস লাগবে। 24-এর পর এই কথাটা আমি বারবার বলছি। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হলো আমরা যখন ইডিওলজির বেসিসে মানুষকে মূল্যায়ন করি, তখন আপনার ইডিওলজির বলতেছি একটা ভ্যালু বেজ রাষ্ট্র থাকবে, নাগরিক ভিত্তিক রাষ্ট্রে সবচেয়ে ফ্রিডম ইন্ডিভিজুয়াল। আমি কেন বামপন্থীদের লিবারাল বলি না, কেন বলি না? কারণ তারা ডেমোক্রেসিকে একটা ইডিওলজি মনে করে। ডেমোক্রেসিকে যখন আপনি ইডিওলজি মনে করবেন, ইট বিকাম ফ্যাসিজম। হাসিনা কোনোদিনও বলে নাই যে সে ফ্যাসিস্ট। আরেকটা হলো এখানে যে উদাহরণটা দিল, দেখেন আমি একটা কনটেক্সটে ফরাদ ভাই, সলিম ভাই, আমার শিক্ষক দুইজন, তাদেরকে আলোচনা করছি এবং তাদের নাম কোথাও বিকৃত করি নাই, তাদেরকে কোনোভাবে গালিগালাজ করিনি এবং কোনো অ্যারোগেন্সি ছিল না। সেটা আমি খুব ফানি ওয়েতে তাদের সাথে তাদের আইডিয়া ধরে আমি আলাপ করেছি, এবং তারা মুখোমুখি আমার সামনে ছিল না সেই আলোচনায়। তারা প্রয়োজনে এর চেয়ে ব্রুটালি আমাকে রেসপন্স করতে পারবে। আমি এখানে প্রায় মুখোমুখি একই সাথে আলোচনা করতেছি, ফলে সে যে সমস্ত শব্দ চয়ন করতেছে স্ব আলোচক হিসেবে, সে আমার অনেক জুনিয়র, সেটাও আমি বলতেছি না। সে ধরেন জাতির পিতা লেভেলের সিনিয়র, অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু তার যে অ্যারোগেন্স সেটা পাবলিক দেখতেছে, এবং সে একটা অন্য প্রায় 1 বছর আগের সে আরেকটা উদাহরণটাই না আনলো। যেহেতু আমি ধরেন এখানে অ্যারোগেন্সি শো করছি, এই জন্য এখন আমার সাথে অ্যারোগেন্সি শো করা যায় যাচ্ছে, তাই না? ফলে এই যে ধরেন এই যে স্টুপিডিটি গুলো, এখন আমি এই যে স্টুপিডিটি গুলো, এগুলো চর্চা করার সুযোগ আপনি বামপন্থীদের দিবেন, তারপরে তারা নাচবে, হ্যাঁ গণতন্ত্র বলবে, আর দেশে খুব গণতন্ত্র হবে। শুনেন, বাংলাদেশে বামপন্থীদের এই যে সফিস্টিকেসি, নিজেকে সুপ্রিমেসি মনে করা এবং টলারেন্সির সবচেয়ে বড় ক্ষতি শুধু না, তারা ডায়লগের কালচারই রাখে না কোথাও। এখানে যে আপনি ডায়লগ করবেন, সে প্রথমে আপনাকে বিশ্বাস করবে। আপনি 71-এর ব্যাপারে, আপনার পয়েন্টে আসতেছি, আপনি 71-এর ধরেন 71-এর পরে জন্ম, আমি 71-এর ব্যাপারে কোনো ইমোশন নাই, আমার কোনো ইমোশন নাই। আমি বাঙালি জাতীয়তাবাদ, রবীন্দ্রনাথ, অসাম্প্রদায়িকতা কোনো কিছু পছন্দ করি না। আপনি মানে মাইরা ফেলবেন? আচ্ছা, এটা হচ্ছে আপনি মাইরা ফেলবেন আমাকে বাংলাদেশে? এটা আপনার প্রশ্ন। কিন্তু তা না, তারা 71-এর ব্যাপারে একটা মৌলবাদী জঙ্গি পজিশন নিবেই, এবং তারা কোনোদিন 71-এর যে ভারতীয় বয়ান সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই পুরা রিজিম দইরা ভারত যে এটাকে উদযাপন করছে সবসময় তাদের যুদ্ধ বইলা, ভারত পাকিস্তান যুদ্ধ বইলা, তারা কখনো বাংলাদেশের এত বড় ইন্টেলেকচুয়ালিটি করে তারা কখনো বাংলাদেশ এই জায়গা থেকে আমি মেঘমোল্লারকে জানতে চাই। খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় আসছেন আপনি। করে নাই, ফলে তারা সবসময় গণবিরোধী কাজ করছে। তারা যেটা করছে, তারা সবসময় পুঁজিবাদ বিরোধিতার নামে যেটা করছে, পুঁজির পক্ষে অবস্থান নিয়েছে, তারা সবসময় এস্টাবলিশমেন্টের পক্ষে অবস্থান নিয়েছে, তারা সবসময় গণবিরোধী অবস্থান নিয়েছে। বাংলাদেশ ইসলাম বিদ্বেষের জায়গায় নিয়ে গেছে। একটা মিনিট সময় দেন। ভাই, আমার ট্রেনে যাইতে হবে ভাই, আমি এখন ঠিক আছে, তাহলে আপনি যান। রনি, আপনাকে অনেক ধন্যবাদ। মেঘমোল্লারেরও টাইম নাই, মেঘমোল্লারকে 2 মিনিট আমি টাইম, মানে হয়তো মেঘমোল্লার যতক্ষণ পাবেন মেঘমোল্লার একটু বললেন। মেঘমোল্লার দুটো জায়গায় যে আসলে বামপন্থীদের জায়গার সাথে ডায়লগই করা যায় না, এটা একটা। আর 2 নাম্বার কথা, আপনারা এটার প্রতিবাদ করেছিলেন কিনা, বা আপনি? আচ্ছা, আমি একদম শর্ট করে উদাহরণ বলি। আমি মোদির যে ভারত থেকে বাংলাদেশ আগমন মুজিব বর্ষ উপলক্ষে তার বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে, মানে ছাত্রলীগের হাতে রক্তাক্ত হওয়া লোক। সো বেসিক ইনফরমেশন মানে একটু জানি না কথা বলতে হবে সহ আলোচকদের। দ্বিতীয়ত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে এখানে গত বছর যখন এই গোটা আন্দোলন হচ্ছে, তার ঠিক 10 থেকে 15 দিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল ওয়াল টু ওয়াল চিকা মারছিলাম মাওলানা ভাসানীর, যেখানে লেখা যে পিন্ডির জিঞ্জির
নজির ছিন্ন করেছি দিল্লির গোলামি করার জন্য নয়। সো আমরা আমাদের জায়গা থেকে মুক্তিযুদ্ধের যে ভারতীয় বয়ান, সেই ভারতীয় বয়ানকে সবসময় চ্যালেঞ্জ করতেছি। এখন মেইন স্ট্রিম মিডিয়া কখন এটা দেখবে আর কখন এটা দেখবে না, সেটা তো ভাই আমাদের উপর নির্ভর করে না। আপনি যদি তখন আমার উপর ওই লেন্সটা ফেলতেন তাহলে দেখতে পাইতেন, তখন ফেলা হয় নাই, দেখে দেখা যায় নাই। আর একটা কথা বলা খুব ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে একজন লোক এতগুলা টলারেন্সের কথা বলে তার সহ আলোচকরা স্টুপিড বলে চলে গেল, এবং এটাই স্ট্যাবলিশ করলো যে এই ঘটনার মধ্যে দিয়ে আমি অ্যারোগেন্ট এবং সে অ্যারোগেন্ট না। এবং আমি যখন তারে সরি বললাম, তারপরও সে আমারে গালাগালি করলো, এবং এর মধ্যে দিয়ে স্ট্যাবলিশ হলো যে বাংলাদেশে ডানপন্থীরা আসলে বামপন্থীদের অ্যারোগেন্সের কারণে হচ্ছে কোন রকম কনভারসেশন করতে পারতেছে না। আমি আপনার দর্শককেই বলবো যে আপনার দর্শকই জাজ হোক এবং বলুক যে আজকে যে গোটা কনভারসেশনটা হচ্ছে এই কনভারসেশনে ইনটলারেন্সের জায়গাটা কার কারণে জায়গা থেকে না। মেঘমালার, আপনার কাছে কি মনে হয়, আপনি কি এই ডায়ালগটা করার ব্যাপারে যথেষ্ট উৎসাহী বা যথেষ্ট পরিকল্পনা করতেছেন? এটা মানে আপনাদের মধ্যে পরিকল্পনা আছে কিনা, মানে আপনি আরেকটা লোক? অবশ্যই অবশ্যই, মানে আলোচনা সব সময় ওয়েল অ্যাকসেপ্টেড। আমি তো এখনো এটা শেষ করে দৌড় দিয়ে আর একটা টক শোতে যাবো যেখানে আমার শিবিরের একজন প্রতিনিধির সাথে বসতে হবে। আমাদের তো মানে আলোচনার জায়গায় আমরা সব সময় ওপেন। আমরা নিজেরাও বুঝতে চাই আমাদের যে বামপন্থা সেটা যাতে এখানকার সাথে ইন্ডিজিনাস করার, আরো ইন্ডিজিনাস করার জন্য কি করা যায়, 21শ শতাব্দীর সাথে আরো রেলেভেন্ট করার জন্য কি করা যায়, তার সবই আমি করতে আগ্রহী। কিন্তু এখানে বারবার করে মানে স্ক্রিপ্টটা ফ্লিপ করা হচ্ছে। ইনটলারেন্সের এই কন্ডিশন মোটেই লেফট লিবারালদের কারণে না, লেফট লিবারাল লেফট কনজারভেটিভ কারোর জন্যই না। মেঘমালা বসু, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু দর্শকদের জানিয়ে রাখি, আপনি